নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আপনাদেরকে প্রথমে দেখাবো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন বিজেপির মহিলা কর্মীদের মধ্যেই কার্যত অসন্তোষ। এবং গতকাল সারা দিন আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এমন ভিডিও পেলাম যেখানে অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে স্থানীয় পৌরসভা থেকে শুরু করে বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমনকি বিধায়কের অফিস পর্যন্ত বিজেপির যারা মহিলা কর্মী রয়েছেন, সাধারণ মহিলা রয়েছেন, তারা ঘেরাও করলেন। মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি 1,20,00,000 মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার 1 জুলাইয়ের মধ্যে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন এবং এমনটাই করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেটা সরকার পক্ষ থেকে জানানো হচ্ছে, কিন্তু তারপরও বিজেপির যারা মহিলা কর্মী রয়েছেন, নেত্রী রয়েছেন, তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন এবং বলছেন যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই তাদের লোকেদের মুখ দেখে দেখে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার পাঠিয়েছে। আমি শোনাবো আপনাদেরকে সেই সমস্ত কিছু বিস্তারিত ভিডিও। আপনাদেরকে নিয়ে যাব কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে। গতকাল মহুয়া মৈত্র একটি প্রেস কনফারেন্স করেছেন যেখানে মহুয়া মৈত্র বেশ কিছু বিষয় নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করেন এবং সাথে সাথে পশ্চিমবঙ্গের পুলিশ যারা এখন মানবাধিকার লঙ্ঘন করে কোমরে দড়ি পরিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে ঘোরাচ্ছেন, কোর্টের অর্ডার ভায়োলেশনের জন্য আগামী দিনে তাদের জেলে যেতে হবে, এমনটাও তিনি মন্তব্য করেছেন। শোনাবো আপনাদেরকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্য, যিনি দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে আসার পরে তৃণমূল কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে কি বিস্ফোরক অভিযোগ করেছেন। এবং শুধু তাই নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে এখন মানুষের মধ্যে কতটা পৌঁছে গিয়েছেন বা মানুষ তাকে ভালো বলছেন না খারাপ বলছেন, সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটি যে মিডিয়াতে প্রকাশ হয়েছে সেই মিডিয়ার কমেন্ট সেকশনটাও আমরা পড়ে আপনাদের কাছে জানাবো। শোনাবো আপনাদেরকে রত্না দেবনাথ, পানিহাটির বিধায়িকা, যিনি ইদানিংকালে প্রচন্ড ব্যাপক হারে সাধারণ যে মিডিয়া রয়েছে তার মধ্যে ভেসে রয়েছেন। এই পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সরাসরি দায়ী করেছেন তার মেয়ের ফরেন্সিক রিপোর্টে গড়মিল হওয়ার জন্য। আর এই ভিডিও যখন প্রকাশ পেয়েছে, সেই ভিডিও যে চ্যানেলে প্রকাশ পেয়েছে তার কমেন্ট সেকশনটাও আমি আপনাদের সামনে রাখবো এবং দেখাবো যে একটা মানুষকে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ কিভাবে একসময় মাথায় তুলে তার চোখের জল মুছিয়েছিলেন, আর আজকে সেই মানুষটার যে মান সম্মান সেটা কোন জায়গায় মিশে গিয়েছে। এছাড়াও এই এপিসোডে আমি আপনাদেরকে কিছু গুন্ডাগিরি দেখাবো। তার কারণ বিজেপির যে নতুন সরকার এসেছে তারপরেই তারা গুন্ডা দমন বিল এনেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে প্রকাশ্যে বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন যে এই বিলটি গুন্ডাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে, কিন্তু আক্ষরিক অর্থে এই বিল পেশ হওয়ার পরে এখনো পর্যন্ত এই বিলটা নিয়মে বা আইনে পরিণত হয়নি, কিন্তু গুন্ডাদের মনে এক ফোঁটাও ভয় দেখা যাচ্ছে না। শেষে আপনাদেরকে রাহুল গান্ধীর বক্তব্য শোনাবো, যিনি একটি ভবিষ্যৎবাণী করেছেন। রাহুল গান্ধী বিগত দিনে প্রচুর অনেক রকম ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণীগুলো সত্যও হয়েছেন। আর এই প্রথম রাহুল গান্ধীকে দেখলাম নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ভবিষ্যৎবাণী করতে। কি রয়েছে সেই ভবিষ্যৎবাণীতে সমস্ত কিছু দেখাবো আজকের এই এপিসোডে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিজেপির মহিলা নেত্রীদের মধ্যে কি ধরনের ক্ষোভ সেইটা নিয়ে এপিসোড শুরু করা যাক। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে বেঙ্গল পালস উইথ দীপ এই চ্যানেলটির একটি নতুন হিন্দি ভার্সন আমরা লঞ্চ করেছি, যেটার নাম হচ্ছে ইন্ডিয়া পালস উইথ দীপ। যে চ্যানেলটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অতি অবশ্যই আমাদের এই হিন্দি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আগামী দিনে 2029 সালের যে নির্বাচন রয়েছে সেটা অল ইন্ডিয়া বেসিস রয়েছে। আর এবারে সময় হয়ে গিয়েছে গোটা ভারতবর্ষের খবর দেখার এবং সত্য জানার। তো চলুন শুরু করা যাক অন্নপূর্ণা ভান্ডারের ভিডিও দিয়ে। আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে কিভাবে অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে গতকাল সারাদিন পশ্চিমবঙ্গের বেশ কিছু বিডিও অফিস, পঞ্চায়েত অফিস এবং পৌরসভায় দেখা গেল বিজেপি মহিলা কর্মীদের আন্দোলন। প্রথমেই আমি আপনাদেরকে নিয়ে চলে যাব মালদাতে। মালদার একেবারে পৌরসভায় বিজেপির মহিলা কর্মীরা সেখানে গিয়ে তো তালা ঝুলিয়ে দিল এবং বলল যে আমরাই পেলাম না অন্নপূর্ণা ভান্ডার, আর এটাও তৃণমূল কংগ্রেসের নাকি চক্রান্ত, এমনটাই তারা অভিযোগ করলো। দেখুন। পৌরসভার চেয়ারম্যান বেশি বাড়াবাড়ি করলে সামনে মহানন্দা নদী, দিদি তো গেছে ওকে টেনে এনে মহানন্দা নদী বিসর্জন দিতে। তৃণমূলের চেয়ারম্যান হাই 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 হাই, তৃণমূলের চেয়ারম্যান হাই 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 হাই, তৃণমূলের চেয়ারম্যান হাই 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 হাই, তৃণমূলের সাথে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, এগুলো সার্ভে করতে গেছে, কিন্তু এখানে কোনো দিদি বলবে যে কারো বাড়িতে কোনো আশা কর্মী থেকে বা আইসিডিএস বা কোনো সরকারি অফিসাররা কারো বাড়িতে কেউ কোনো রকম সার্ভে করতে যায়নি। এবং তারা বলছে যে না আমরা এতটা আমাদের এখান থেকে 10,000 দিয়েছি, 15,000 দিয়েছি, তাদেরকে সেই লিস্টটা চাইছি, সেই লিস্টটাও পর্যন্ত তারা দিচ্ছে না। কি অভিযোগ? অভিযোগ যে আমরা বিজেপি করি প্রথম থেকে, সেজন্য আমাদেরকে বিজেপির জন্যই দেওয়া হয়নি। টিএমসি যারা করে তারা সকলেই পেয়েছে 10 নম্বর ওয়ার্ডে। প্রথম লট থেকে আমরা দেখে এসেছি
দুর্নীতিভাবে কিছু ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলররা পার্সিয়ালিটি ভাবে রাতারাতি রাত 12টা অবধি বসে অন্নপূর্ণার আন্ডার ফর্ম ফিল আপ করেছে, ভেরিফিকেশন করে টাকা ঢুকিয়েছে। সাধারণ কোনো মানুষ টাকা পায়নি এবং চেয়ারম্যানকে তার হিসাব দিতে হবে। একেবারে রণংদেহী মেজাজে মালদার বিজেপি কাউন্সিলর সেখানে বহু মহিলাকে নিয়ে তিনি পৌঁছেছিলেন। পৌরসভার যে গেট রয়েছে সেই গেটে তিনি তালা পর্যন্ত ঝুলিয়ে দিয়েছেন। অন্নপূর্ণা ভান্ডার অ্যাকাউন্টে ঢোকেনি। 1 তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা অন্নপূর্ণা ভান্ডার, এবং ঘোষণা মতো 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে এই টাকা নাকি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, এমনটাই পশ্চিমবঙ্গ সরকার বারবার বলে এসেছে। কিন্তু 1,20,00,000 মানুষের অ্যাকাউন্টে পৌঁছালে পশ্চিমবঙ্গের সব মহিলার অ্যাকাউন্টে কিন্তু পৌঁছাবে না। এটা বুঝতে হবে যে লক্ষ্মীর ভান্ডার যেখানে 2,40,00,000 মহিলার অ্যাকাউন্টে পৌঁছাতো, সেখানে অন্নপূর্ণা ভান্ডার 50% মহিলার নাম কিন্তু ইতিমধ্যেই বাদ চলে গিয়েছে। আর যে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি টাকাটা, সেই মহিলারা হতে পারে তারা বিজেপি করে, তৃণমূল করে, সিপিএম করে, কিন্তু এখন তারা পাশের বাড়ির মহিলাটার অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেছে। এটা দেখার পরে নিজেরাই কষ্ট পাচ্ছেন, এবং কষ্ট পাওয়ার পরে এই ধরনের আন্দোলনের সৃষ্টি গতকাল গোটা রাজ্য জুড়ে তারা করেছেন। এটা তো দেখলেন আপনারা মালদার দৃশ্য, যেখানে মালদার পৌরসভার চেয়ারম্যানকে পর্যন্ত আগামী দিনে জলে ভাসিয়ে দেওয়ারও কথা বলছেন বিজেপি নেত্রী। জানি না এটা আইনের আওতায় আসবে কি আসবে না, কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে যাব রামপুরহাটে। সেখানেও একই দৃশ্য। সেখানেও মানুষ যারা রয়েছে তারা বললেন যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার পরেও আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকলো না। দেখুন না, এখনো পর্যন্ত ইনকোয়ারি হওয়ার পর আমাদের পাস হলো না কেন? ফর্ম কেন ভরা থাকবে? বর্তলা গেলে বর্তলা গেলে ফর্ম ভরা হবে কেন? কেউ থাকবে হ্যাঁ, বর্তলা গেলে তো ফর্ম ভেরিফাই করে দিয়েছে। আর তুমি বড় বড় কথা বলছো, বিমানের নাম করেছো? বিমানের নাম করেছি আমি, নিজে এসেছি আমার নিজের অভিযোগ নিয়ে। কালকে পর্যন্ত আপনার হয় ভেরিফিকেশন হয়নি যে ফর্মগুলো নিয়ে এসেছে। ফোন করলাম এটা বড় হ্যাঁ, সব বেঁচে আমার কথা শুনবে না, তাহলে বিমানের কথা শুনবে প্রত্যেকটা না। আপনার আমার কথা যে শুনছে। স্টাফ হয়েছে প্রত্যেকের বোড়া পেয়ে গেছে। আমরা কেন পাবো না? হ্যাঁ, কিছু বলা হয় না, বলে নাকি সব মুখ ছিঁড়ে ছিঁড়ে যারা খাচ্ছে। নিজেদের পরিচিত ব্যক্তি আছে তাদের ফর্ম আগে আপলোড হচ্ছে, তারপরে বাকি জনসাধারণের আপলোড হচ্ছে। কিছু বলা হয় না, বলে নাকি 5 তারিখে ফর্ম দিয়েছে, তাদের ফর্ম জমা হয়নি। ইয়ে কি পাইছে? খুব সাধুগিরি। আচ্ছা, এমএলএর সঙ্গে প্যাক্ট হয়ে গেছে, এমএলএর সঙ্গে প্যাক্ট হয়েছে আপনার কি বলছে চেয়ারম্যান বলে নিজেদের সবকে আখের করেছে। আর যারা এতদিন ধরে করে তারা কেন পাবে না? কালকে পর্যন্ত আপনার ভেরিফিকেশন কাজ হয়নি, কেন হবে না? খুব সাধুগিরি মারা হচ্ছে পৌরসভার এই কাউন্সিলর। যত দুর্নীতি সব করে রেখেছে এরা, নীলকমল দাস যত দুর্নীতি করে রেখেছে, কিছু বলা হয় না, বলে নাকি বিজেপি কর্মী। আমরা এতদিন মুখ খুলিনি, কেন মুখ খুলিনি? আমাদেরকে বলেনি, বলেছে যে করে টিএমসি মেয়েরা সব পেয়ে গেছে। অর্থাৎ এই বিক্ষোভ চারি জায়গায় গতকাল হয়েছে। বিভিন্ন মিউনিসিপ্যালিটি, বিভিন্ন পঞ্চায়েত অফিসে হয়েছে, বিভিন্ন বিডিও অফিসে হয়েছে, এমনকি বিধায়ক অফিস পর্যন্ত পৌঁছে গেল এই অন্নপূর্ণা ভান্ডারের আঁচ। যারা বিজেপির মহিলা কর্মী রয়েছেন, মহিলা নেত্রী রয়েছেন, যারা বাড়ি বাড়ি এই অন্নপূর্ণা ভান্ডারের প্রচার করে বেরিয়েছিলেন, সেই মহিলারাই পেলেন না অন্নপূর্ণা ভান্ডার, এবং তারা অবশেষে বিধায়ক অফিসে চলে গেলেন তাদের অভিযোগ জানাতে। সেখানে বিধায়ককে বললেন তারা যে আপনারা তো এসি ঘরের মধ্যে রয়েছেন, আমাদের কি জ্বালা আমরাই বুঝছি। দেখুন অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার এটা কার্যত আজকের দিনে বিজেপির কাছে একটা ছুঁচো গেলার মতো অবস্থা মনে হচ্ছে। কারণ বহু মহিলা অন্নপূর্ণা ভান্ডার থেকে ইতিমধ্যেই বাদ চলে গিয়েছে, যার অধিকাংশটাই দেখা যাচ্ছে যারা বিজেপির কর্মকর্তা তাদের বাড়ির মহিলা কিংবা তারাই। আর এটার পরেই বিভিন্ন জায়গায় শোরগোল পড়ে গিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার কি তাহলে বিভিন্ন মিউনিসিপ্যালিটি যে তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত কাউন্সিলর বা মেম্বাররা রয়েছে তারাই কি চালাকি করে নিজেদের পরিবারদেরকে আগে পৌঁছে দিয়েছে? এটা তো তর্কের বিষয় থাকবে। কিন্তু একটি বিষয় দেখা গেল, যে বিষয়টা দেখার পরে এই যে বিজেপির মহিলা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আরো বেশি দুঃখিত হয়ে পড়বেন। কারণ অন্নপূর্ণা ভান্ডার এই যে দুঃখের খবর আমি দেখালাম না পেয়ে আন্দোলন করছেন, উল্টো দিকে একটা চিত্র রয়েছে যেখানে আনন্দের চিত্রও রয়েছে এবং গেরুয়া আবির খেলারও চিত্র রয়েছে। আর কারা খেলছেন জানেন? সেই বিশেষ ধর্মের মহিলারা যাদের বিরুদ্ধে একসময় ভোট চেয়ে বেরিয়েছিলেন এই বিজেপিরই কর্মকর্তারা। দেখুন ভাবনা ছিল যে আমরা মুসলিমরা পাবো না, আমরা যারা মুসলিম ছিলাম 1500 টাকা পেতাম। তো এখন সেই বিবাদটা নেই, সবাই সমান পাচ্ছি, সবাই 3000 টাকা করেই পাচ্ছি। যেহেতু আমরা মুসলিম হিসেবে পেয়েছি, অনেকে ধারণা ছিল আমরা পাবো না, কিন্তু যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের এই টাকাটা দিচ্ছেন, তো সবাই মিলে আনন্দ উৎসব করছি, আমরা খুশি হয়েছি, অনেক খুশি। তো সেটাই নিয়ে সবাই একটু আবির খেলছি, মিষ্টিমুখ করছি। অবশ্যই এটা ভালো চিত্র। সরকার হিন্দু মুসলিম নির্বিশেষে যাদের প্রয়োজন রয়েছে তাদের অ্যাকাউন্টে যদি অন্নপূর্ণা ভান্ডার পাঠিয়েই থাকে সে বিষয়ে তো কোনো রকম প্রশ্ন করা যেতে পারে না। কিন্তু
কিন্তু এই দৃশ্য দেখার পরে ওই বিজেপি যারা মহিলা নেত্রী রয়েছেন তাদের কিন্তু যথেষ্টই খারাপ লাগার কথা, কারণ যাদের বিরুদ্ধে প্রচার তারা করেছিলেন এবং যারা নিজেরাই অন্নপূর্ণা ভান্ডারের লাভ পাবেন সেই আশা নিয়ে একাধিক জায়গায় ফর্ম ফিল আপ করেছিলেন, তারাই আজকে অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত। আর এ কথাটা স্বাভাবিক যে 1 কোটি মহিলার নাম প্রায় অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ যাচ্ছে, মানে যেটা আগে ছিল লক্ষ্মীর ভান্ডার, তাহলে সব মহিলার তো পাবেন না। আপনার পাশের বাড়ির মহিলা পেলে পাশের দুটো বাড়ির মহিলারা কিন্তু এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন, কারণ 1 কোটি মহিলার নাম ইতিমধ্যেই বাদ চলে গিয়েছে। আর সেই বঞ্চিতর তালিকায় এই মহিলা কর্মীরাই বিজেপি রয়ে গেছে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে। এখনো পর্যন্ত অনেকে বলছেন যে আপনারা অপেক্ষা করুন, অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছাবে, কিন্তু ইতিমধ্যেই সরকার ঘোষণা করছে 1 কোটি 20 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে যা বাজেট রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের 36,000 কোটি টাকা ক্রম করে কি নতুন মহিলার অ্যাকাউন্টে আদৌ পৌঁছাবে সে বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে। চলুন আপনাদেরকে এরপরে নিয়ে যাই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে বাড়ির বাইরে। গতকাল জয়া বচ্চন অমিতাভ পত্নী এসেছিলেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, আর সেখানে জয়া বচ্চনের সঙ্গে দেখা করার পরে জয়া বচ্চন যখন বেরিয়ে যান তারপরে মহুয়া মৈত্র বেরিয়ে আসেন এবং সেখানে মিডিয়া বন্ধুদের মুখোমুখি হন। গত পরশুদিন যে অসভ্যতামির সঙ্গে মহুয়া মৈত্রর বিরুদ্ধে এই যে ডিম এবং গোবর ছোড়া হয়েছিল ন্যাশনাল হাইওয়ের একটি ধাবাতে, সেই বিষয় নিয়ে যখন মহুয়া মৈত্রকে প্রশ্ন করা হয় এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার হলো, মহুয়া মৈত্র কি জানালেন আমি আপনাদের শোনাবো। এবং এমনকি তিনি এই যে কোর্টের ভায়োলেশন পশ্চিমবঙ্গের পুলিশ করছে তার বিরুদ্ধেও আগামী দিনে আদালতে যাবেন এবং বিভিন্ন পুলিশ অফিসারকে আগামী দিনে জেলে যেতে হতে পারে এমনটাও হুঁশিয়ারি দিয়ে রাখলেন। দেখুন। আচ্ছা দেখুন না, ঠিক আছে, গ্রেপ্তার হবে কেন? গ্রেপ্তার হবে কেন? এটা তো বিজেপি পার্টি আর পুলিশ তাদের দলদাস, ভালো বাংলায় আর চলতি ভাষায় চাকর। তো চাকর কি নিজের প্রভুকে, দাস কি কোনোদিন প্রভুকে কোনোদিন জেলে ঢোকাবে বা অ্যারেস্ট করবে? এটা তো প্রকৃতির নিয়মের বাইরে। বেতনভুক্ত করবি। কালকে তো আপনারা সবাই দেখলেন যে কি হচ্ছে। আর ওরা ভাবছে যে আমরা দাঁড়িয়ে যাবো। আমি তো বললাম লাস্ট পার্সন স্ট্যান্ডিং। ওরা কি চায়? ওরা চায় যে অভিষেকের ওপর বিজেপি এটা করলো, এখন মহুয়ার ওপর করবে আর মহুয়া এলাকায় আসবে না। 100 বার যাবো। আর কালকে আমার খুব ভালো করিয়ে দিলেন, কারণ আমি দুটো জিনিস বুঝে গেলাম। আমি বুঝে গেলাম কারা বিজেপি, আর আমি এটাও বুঝে গেলাম যে তৃণমূলের মধ্যে থেকেও যারা আসলে বিজেপি। এই দুটোই বুঝে গেলাম। একটা জিনিস আমি তো বললাম যে আপনারা বাংলার রায়, আপনারা বাংলা জিতেছে, আপনাদের মতো জয় নাকি কারো হয়নি। আপনার বাংলার মন, বাংলার পান, বাংলার বায়ু, বাংলার জল সবকিছু জিতে গিয়েছেন বিজেপি। তাহলে এত ভয় কেন? এত ভয় কেন? এখন ভয় কেন? তাহলে আপনাদের পুরো মধ্য কলকাতায় কোনোদিন, আমি হাসছি এখন, 21শে আইন, এটা 21শে জুলাই নয়, এটা 21শে আইনে পরিণত হয়েছে। 21শে আইন পুরো মধ্য, আপনারা অর্ডারটা দেখেছেন, পুরো মধ্য কলকাতায় 144 ধারা টিল 31 অগস্ট। আবার হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে ওরা, মানে আমরা ধর্মতলায় করতে দেবো না, শহীদে করতে দেবো না, ব্রিগেডে করতে দেবো না। শেষে এমন ভয় যে 4 দোকানে যদি করে পড়ি তাই জন্য 5 জনের বেশি দেবেন না। আপনারা একটু সাবধানে থাকেন। কোথাও 10 জন মিলে যদি কোথাও চা পকোড়া রোল খাচ্ছেন রাস্তায়, হয়তো আপনাদের ধরে ঢুকিয়ে দেয়। এটা হাস্যকর। এটা বোম্বাগড়ের রাজা। দেখুন অলরেডি পরশুদিন একটা অর্ডার হয়ে গেছে। দুটো জিনিস, এক হচ্ছে মব ভায়োলেন্স, যেটার জন্য আইন আলাদা, যে একটা মব কাউকে ধরিয়ে ঘোরাতে পারে। সেকেন্ড হচ্ছে ইন কাস্টাডি, মানে একটা মানুষ যখন অ্যারেস্ট হয়ে যায় তখন তার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু পুলিশের। তা অ্যারেস্ট হয়ে যাওয়ার পর একটা মানুষকে আপনি হাফ প্যান্ট পরিয়ে, গলায় দড়ি দিয়ে, পায়ে দড়ি দিয়ে, কোমরে দড়ি দিয়ে এলাকায় যদি ঘোরান, তাহলে কিন্তু এটা 100% এটা প্রত্যেকটা ওসি যেটা করেছে তাদের জেলে যেতে হবে। এখন ওরা ভাবছে ওদের সময় ভালো, ওরা ভাবছে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, জজ ওদের, মিডিয়া ওদের, সরকার ওদের, সব ওদের। কিন্তু এটা বেশি দিন চলে না, যখন ভাঙে তখন সবটাই ভালো। আদালত নির্দেশ তো মানছে না, আদালত নির্দেশ মানছে না। কেন? ওরা ভাবছে যে কেউ অবমাননা করবে না, ওরা ভাবছে কন্টেম্পট অফ কোর্ট কেউ ফাইল করবে না। ওরা কি করছে? ওরা সব দিক থেকে ঘিরে দিচ্ছে যে এখন কেউ কন্টেম্পট অফ কোর্ট করবে না। আপনারা দেখতে দেখতে যান। আমরাও তো 18, আমি তো নিজে ব্যক্তিগতভাবে 18 বছর লড়াই করে এসেছি। আমাদের লিডাররা তো 40-50 বছর লড়াই করে এসেছে। তাই আমরাও কেউ ময়দান ছাড়ার লোক নেই। বেশ কিছুদিন ধরেই মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত ফেভারিট হয়ে গিয়েছেন। আগামী দিনে মহুয়া মৈত্রের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ইতিমধ্যেই অনেকে দেখতে শুরু করেছেন। আর এই মহুয়া মৈত্র কিন্তু এখনো পর্যন্ত ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার মতো কোনো ইঙ্গিতও তিনি দিচ্ছেন না। তিনি প্রকাশ্যে মিডিয়াকে ফেস করছেন এবং গ্রেপ্তার যে হয়নি তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটলো তার জন্যও তিনি কিন্তু ক্ষুব্ধ
ক্ষুব্ধতা প্রকাশ করলেন। একেবারে পশ্চিমবঙ্গের প্রশাসন পুলিশকেও তিনি এক হাত নিলেন। সাথে সাথে এই যে কোর্টের অর্ডার রয়েছে যে ডিম থেরাপির এগেনস্টে ব্যবস্থা নিতে হবে, শুধু তাই নয়, মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গায়, তৃণমূল কংগ্রেসের যারা অ্যারেস্ট হচ্ছেন তাদেরকে কোমরে দড়ি পরিয়ে, হাফ প্যান্ট পরিয়ে, খালি পায়ে বিভিন্ন জায়গায় পুলিশ যে মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে ঘোরাচ্ছে সেটার বিরুদ্ধেও তিনি মুখ খুললেন এবং আগামী দিনে এই বিষয়ে কোর্টের হস্তক্ষেপ পর্যন্ত তারা চাইবেন এমনটাই দাবি করলেন। আর এ বিষয়ে পশ্চিমবঙ্গের অনেক পুলিশের বা ওসির, আইসির আগামী দিনে জেল যাত্রাও হতে পারে, এটাও হুঁশিয়ারি দিলেন, আপনারা শুনলেন। কিন্তু আমি আপনাদেরকে এরপরে শোনাবো তৃণমূল কংগ্রেসের কার্যত এখন নিজে সব থেকে বড় নিজেকে ভাবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। গতকাল তিনি দিল্লি গিয়েছিলেন গণেশ কুমারের সঙ্গে মিটিং করতে। কার্যত তৃণমূল কংগ্রেসের লোগো এবং যে তহবিল রয়েছে সেটা মনে হচ্ছে তাদের চাই, সেই জন্যই তিনি বারবার মিটিং করে বেড়াচ্ছেন। সেখান থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিবারতন্ত্র নিয়ে বেশ কিছু অভিযোগ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন আমি আপনাদেরকে প্রথমে শোনাবো, কিন্তু এই বক্তব্যের পরে আদৌ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি সাধারণ মানুষ কিংবা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের মন জয় করতে পারছেন কি, সেটার জন্য আমরা কমেন্ট সেকশনটাও পড়ে আপনাদের কাছে শোনাবো কি কি কমেন্ট সেখানে মানুষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করছেন। প্রথমে শোনাবো তার বক্তব্য, দেখুন। আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেক্টিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। मैं हिंदी में भी इसका जिक्र करना चाहूंगा कि हम लोगों का जो लड़ाई है ये लड़ाई इंडिविजुअल कल्ट के खिलाफ है। जिस तरीके से एक ग्रास रूट लेवल का पार्टी एक चार्टर्ड ब्यूरोक्रेट ने हाईजैक कर लिया था, पार्टी का 4 रुपया खर्च हुआ, उसमें 1 रुपया खर्च हुआ उस चार्टर्ड ब्यूरोक्रेट का चार्टर्ड फ्लाइट के लिए। तो ग्रास रूट लेवल का जो पार्टी हुआ करता था, अरूप राय फाउंडर मेंबर ऑफ द पार्टी, यहाँ जावेद अहमद खान है फाउंडर मेंबर ऑफ द पार्टी, मिनिस्टर लोग हमारे साथ है, अकरुज्जमान, जनाब अकरुज्जमान मिनिस्टर हुआ करते थे, जनाब गुलाम अहमद रब्बानी मिनिस्टर हुआ करते थे, जावेद अहमद खान मिनिस्टर हुआ करते थे, कैबिनेट मिनिस्टर, स्नेहाशीष चक्रवर्ती कैबिनेट मिनिस्टर हुआ करते थे। तो ये कलेक्टिव का जो सोच है कि इंडिविजुअल कल्ट के खिलाफ ये लड़ाई है। और बंगाल का पॉलिटिक्स का जहां तक सवाल है, वहां परिवारवाद का कोई, बंगाल का आवाम परिवारवाद को समर्थन नहीं करता है। বুঝুন, ঋতবাবু তৃণমূল কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে এতদিনে মুখ খুলেছেন। তিনি এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু ভোগ করলেন। 2026 সালে তিনি টিকিট পর্যন্ত নিলেন, টিকিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে জয়লাভ করলেন। সেদিন তৃণমূল কংগ্রেসের তার কাছে মনে হয়নি যে পরিবারতন্ত্র চলছে। আজকে নির্বাচনে হেরে যাওয়ার পরে বিরোধী দলনেতার যে ওই লাল বাতিওয়ালা গাড়িটি রয়েছে সেটা নেওয়ার জন্য আমার সম্ভবত পরিবারতন্ত্রের কথা মনে পড়েছে। আর যদি পরিবারতন্ত্রের কথা বলতেই হয় তাহলে তৃণমূল কংগ্রেস দলটার প্রতিষ্ঠাতাই মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেস সেটা কি সম্ভব? তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এ দুটো সমার্থক। এটা রাজনৈতিক যত বড় বিশেষজ্ঞই হয়ে থাকুক তাদের কাছে যদি প্রশ্ন করেন এক বাক্যে বলে দেবে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস তার সঙ্গে কোনো রকম মিল পাবেন না। চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যেরকম একে অপরের সঙ্গে মিল হয় না, ঠিক সেভাবেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এই দুটো শব্দও কি সমার্থক যায়? এটাই প্রশ্ন উঠছে আজকে সব থেকে বেশি। কিন্তু এই যে বক্তব্যগুলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাখছেন, আদেও কি ওনার গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মধ্যে বাড়ছে? আদেও কি সাধারণ মানুষ একবারে হই হই করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কত বড় নেতা তৃণমূল কংগ্রেসের, আসুন আমরা সবাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস করি, এই ধরনের মন্তব্য কি করছেন? আদেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে ভ্যালু রয়েছে, যে ফেস ভ্যালু রয়েছে, যে ইমেজ রয়েছে, সেটা আজকে সাধারণ মানুষের কাছে কতটা? আমরা এই যে আপনাদের বক্তব্যটা শোনালাম সেই চ্যানেলেরই কমেন্ট সেকশনে পৌঁছে গিয়েছিলাম এবং সেখানকার কমেন্ট সেকশন 10টা মতো আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা কমেন্টসেই কার্যত কি বাক্য রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের স্ক্রিনে রাখছি, আমি দেখতে পাচ্ছেন। কেউ লিখছেন কোথায় তৃণমূল, কোথায় বগলের চুল, কেউ লিখছেন এপ্রিলের আগে জানানো যেত না, যথেষ্ট সময় ছিল, আবার কেউ লিখছেন আগে ইস্তিফা দিয়ে এরপর ভোটে জয়ী হয়ে তারপর জনসমক্ষে আসুন দম থাকলে, কেউ লিখছেন বালিশ চাটার পক্ষে মনে হয়, কেউ লিখছেন চাটন ব্যানার্জি, কেউ লিখছেন এই লড়াইটা ভোটের আগে করলে বোঝা যেত সত্যিকারের লড়াই, আবার কেউ লিখছেন মানুষ কত নিচে নামতে পারে, কেউ লিখছেন তুই একটা জনসভা করে দেখা, রাজনীতিতে জনগণই সমর্থনের শেষ কথা। এরকম নানা রকম ভাষা রয়েছে, খারাপ ভালো মিলিয়ে এই ধরনের কথা। কেউ বেঈমান লিখছেন, কেউ আবার এই দেখতে পাচ্ছেন জীবের অর্থাৎ চাটার ইমোজি দিচ্ছেন। এটা সেই কমেন্ট সেকশন যে কমেন্ট সেকশনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তৃতা আপনারা শুনলেন সেই বক্তৃতাটা পোস্ট করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা এই অরূপ রায় এনারা যতই বলে থাকুক যে আমরা
তৃণমূল কংগ্রেসের শুদ্ধিকরণের জন্য সেখান থেকে সরে গিয়েছি, মানুষ বা জনতা তারা কিন্তু এতটা বোকা নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারাও এতটা বোকা নয়। দেখুন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সভা হচ্ছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের টেলিফোনে বক্তৃতা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পৌঁছে যাচ্ছেন। আর আজকের দিনে এত বড় বড় কথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন, তবুও ফেসবুক জুড়ে কমেন্টস যে আপনারা একটা নিজেরা 5,000 লোক নিয়েও সভা করে দেখান। আর শুধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরাই নয়, কমেন্ট সেকশনে উঁকি মেরে দেখলাম যে এই পশ্চিমবঙ্গের এক ভদ্র মহিলা, যার প্রতি বিপুল মানুষ সমর্থন করেছিল, যার চোখের জল একসময় মুছিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাত পর্যন্ত জেগেছিল, মহিলারা, ডাক্তাররা, সাধারণ মানুষেরা আন্দোলন করেছিল, সেই ভদ্র মহিলাকেই আজকে সাধারণ মানুষ কমেন্ট সেকশনে গিয়ে বাজে বাজে মন্তব্য করছেন, অপমান করছেন। শুনতে খারাপ লাগছে, দেখতে খারাপ লাগছে, কিন্তু হয়তো আজকে সেই ভদ্র মহিলা নিজেই নিজের রাজনীতির জন্য পায়ে কুড়ুল মেরে দিয়েছেন এবং ইমেজটি নষ্ট হয়ে গিয়েছে। আমি কথা বলছি আরজি করের অভয়া দিদির মা রত্না দেবনাথের ব্যাপারে। তিনি পলিটিক্যাল পার্টিতে নাম লিখিয়েছিলেন এবং বিজেপিতে যোগদান করেছিলেন, তাই সেই টিকিটে পানিহাটি থেকে জয়লাভও করেছেন। কিন্তু বারবার এই যে আরজি কর নিয়ে তার বিভ্রান্তিকর বক্তব্য, কখনো তিনি বিজেপিকেই কাঠগড়ায় তুলছেন, কখনো তিনি সিবিআইকে কাঠগড়ায় তুলছেন, কখনো তিনি সিআইডিকে কাঠগড়ায় তুলছেন, কখনো বা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলছেন। এই যে মিডিয়াতে ভেসে থাকার বক্তব্য, এটা নিয়েই মানুষ এখন বীতশ্রদ্ধ। গতকাল তিনি বক্তব্য রাখলেন যে তার মেয়ের ব্যাপারে যে ফরেনসিক ডিপার্টমেন্ট এসেছিল, যে ফরেনসিক টেস্ট হয়েছে, সেগুলোতে নাকি গরমিল করে দেওয়ার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন। শোনাবো আমি আপনাদেরকে কি বলছেন রত্না দেবনাথ। যে ফরেনসিক রিপোর্ট করা হয়েছে আমার মেয়ের, সেই স্যাম্পেলটাই নষ্ট ছিল। 4 দিন ওটা খোলা জায়গায় রেখেছিল, প্রিজার্ভও করা ছিল না। এটা আমরা প্রথম থেকেই বলেছি, এটা নতুন নয়, এটা সেই তখনকারই ঘটনা। ওই নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সেগুলো পড়েছিল, এবং যারা নমুনা সংগ্রহ করেছিল তাদের কোনো গ্লাভস পরা ছিল না, মানে নিয়ম মেনে কিছুই হয়নি। তাই বলে নিয়ম যে ওরা জানতেন না সেটা নয়, জেনে শুনেই নিয়ম ভঙ্গ করেছেন ওনারা, ইচ্ছাকৃত করা হয়েছে। কারণ তাদের আমি নাম জানি না, তবে যারা করেছিল তারা গ্লাভস পরা ছিল না, সেই জন্য বলছে ওরা বারবার ডিএনএ কন্টামিনেশন মানে ওই ডিএনএর মধ্যে ইটবালি কিছু ছিল না, মানুষের উপস্থিতি ছিল, সেটা খতিয়ে দেখা হয়নি, পুলিশও দেখেনি, সিবিআইও দেখেনি। এই ফরেনসিক রিপোর্টের ব্যাপারেও মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেছিলেন, অন্য একটি চ্যানেলে একেবারে প্রকাশ্যে বলেছেন এই রত্না দেবনাথ। আমি নাম করেই বলছি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই ইনি অন্য একটি চ্যানেলে বলেছেন। আমি সেই চ্যানেলের ফুটেজটি আপনাদের সামনে দেখাতে পারছি না, কারণ সেই চ্যানেলের সঙ্গে আমার খুব একটা সখ্যতা নেই, কপিরাইট স্ট্রাইক পড়ে যেতে পারে, সেই জন্য আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। কিন্তু এই রত্না দেবী বারবার কিন্তু নিজেদের বয়ান বদলাচ্ছেন, কখনো সিবিআইয়ের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন, কখনো সিআইডির প্রতি আস্থা হারিয়ে ফেলছেন। অনেকে বলছেন এরা হয়তো রাজনীতির শিকার হয়ে গিয়েছেন এবং দিকভ্রষ্ট হয়ে গিয়েছেন, আবার অনেকে এদেরকে কিন্তু আক্রমণ পর্যন্ত করছেন। কেউ বলছেন কি সুন্দর আনন্দে চেয়ারে ঘুরছেন, কেউ লিখছেন প্লিজ কেউ কিছু ওনাকে বলবেন না, উনি কিন্তু বাড়ির ঠিকানা বদল করে দেবেন। কিছুদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে কাকিমা ভালোর ভালো খারাপের খারাপ, কেউ কিছু বললে আমি বাড়ির ঠিকানা পর্যন্ত বদলে দিতে পারি, সেটাই এখানে ব্যঙ্গ করা হচ্ছে। অনেকে বলছেন সিবিআই নতুন করে তদন্ত শুরু করার আগে এই বাবলি বান্টি কাকু কাকিমা নার্কো এবং লাই ডিটেক্টর টেস্ট করতে হবে, বাড়ি সার্চ করা উচিত। কেউ লিখছেন আগে সিবিআই ফরেনসিক রিপোর্টের ব্যাপারটা দেখেনি, কেউ লিখছেন কাকিমা সিবিআই নিয়ে কিছু বলুন, কেউ লিখছেন আপনার আগের যে চোখ মুখ আর আজকের যে চোখ মুখ বেশ ভালো উজ্জ্বল লাগছে, কেউ লিখছেন চেয়ারটা সুন্দর ঘুরছে, বেশ ভালো কোম্পানির। এরকম নানা রকম মন্তব্য রয়েছে এই কাকিমার বিরুদ্ধে। একটা সময় আমার মনে রয়েছে 2024 সাল 14ই আগস্টের রাত, সে সাধারণ মানুষের কি ধরনের স্বতঃস্ফূর্ততা আন্দোলনের সঙ্গে যুক্ত। এই কাকিমার চোখের জল মুছে দেওয়ার জন্য সাধারণ মানুষ তার বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন, আর আজকে সেই সাধারণ মানুষ কমেন্ট সেকশনে একটা ভালো কমেন্টস এই কাকিমাকে করছেন না। তার কারণ কি? তার কারণ কি ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল কংগ্রেস? না, একেবারেই নয়। তার কারণ এই কাকিমা এবং কাকু যেভাবে দিনের পর দিন নিজেদের মেলে ধরেছে সাধারণ মানুষের কাছে, শুধুমাত্র এই একটাই কারণের জন্য। যাই হোক, এসব কিছুর পরে আমি আপনাদেরকে একটু গুন্ডা দমন নিয়ে কথা বলি, কারণ কিছুদিন আগেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি বিল পেশ করেছিলেন, সেই বিলটি পাশও হয়ে গিয়েছে বিধানসভায়। কি রয়েছে সেই বিলে? গুন্ডা দমন অ্যাক্ট, অর্থাৎ সাধারণ মানুষকে যে কোনো মুহূর্তে গুন্ডা দমনের কথা বলে অ্যারেস্ট করে নিতে পারবে পুলিশ, বাড়ি সার্চ করতে পারবে, এমনকি তাদেরকে 1 বছর পর্যন্ত বিনা বিচারে পুলিশ কিন্তু সন্দেহ থাকলে রেখেও দিতে পারে। এক্ষেত্রে পুলিশকে কোনো হিসাব বা জবাব দিতে হবে না। গুন্ডা দমন অ্যাক্ট এই কথাই বলছে। আর এই গুন্ডা দমন অ্যাক্ট কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো রকম প্রতিশোধমূলক বা প্রতিহিংসার জন্য কিন্তু ব্যবহার করা হবে না, কিন্তু আগামী দিনে এই গুন্ডা দমন অ্যাক্ট
কিছু যে ছবি আপনাদেরকে দেখাবো তাদের বিরুদ্ধে কি ব্যবহার করা হবে? তার কারণ বেশ কিছু মানুষ কোচবিহারে আন্দোলন করছিলেন। কিসের আন্দোলন? তারা আন্দোলন করছিলেন যে এসআইআর করতে গিয়ে ভোটার লিস্ট থেকে তাদের নাম চলে গিয়েছে, বৈধ নাগরিকদের যেভাবে নাম বাতিল করা হয়েছে, ট্রাইব্যুনাল অত্যন্ত ধীরে কাজ করছে, এই 27 লক্ষ মানুষের নাম অত্যন্ত ধীর গতিতে নির্বাচন কমিশন ভোটার লিস্টে তুলছে, হিয়ারিং ধীর গতিতে হচ্ছে, এরই প্রতিবাদে কিছু মানুষ সেখানে আন্দোলন করছিলেন। আর সেই আন্দোলনকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য তেরে আসছে বেশ কিছু মানুষ একেবারে দল বেঁধে, প্রায় 20 জন, 25 জন, 30 জন লোককে দেখা যাচ্ছে দল বেঁধে এসে সেই আন্দোলনটিকে উঠিয়ে দেওয়ার কথা বলছে, হুমকি দিচ্ছেন। আর অভিযোগ হচ্ছে যে তারা সকলেই স্থানীয় বিজেপি কর্মী বা বিজেপি দলের সঙ্গে যুক্ত। আর স্থানীয় বিজেপির লোক না হলে এখন তো কারোর ক্ষমতা হবে না কোথাও গিয়ে কোনো মানুষের প্রতি কোনো রকমের ঘটনা ঘটানোর, কারণ তৃণমূল কংগ্রেস এখন রাজনীতিতে কার্যত নেই, ভয়ে তারা বেরোচ্ছে না। উল্টো দিকে সিপিএম এর এখন ক্ষমতা নেই, একমাত্র পড়ে রইল বিজেপি। তাই অভিযোগ করছেন অনেকেই যে এই কর্মকর্তা যাদেরকে দেখবেন এরপরে ভিডিওতে, তারা সকলেই ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা, তারা সাধারণ মানুষের যে ভোটাধিকার প্রয়োগের আন্দোলন সেইটাতে ব্যাঘাত ঘটাতে পৌঁছে যাচ্ছে। দেখুন। কি অবস্থা? কেউ সাধারণভাবে আন্দোলন করতে পারবে না? সংবিধানে, গণতন্ত্রে এই রাইটস তো ফান্ডামেন্টাল রাইটস, এটা সাধারণ ভারতবাসীর একেবারে জন্মগত অধিকার। তারা একেবারে বৈধতা মেনে আইন না ভঙ্গ করে যে কোনো জায়গায় প্রতিবাদ করতে পারবে, আন্দোলন করতে পারবে। এমনকি আমি যে এই ভিডিওতে সরকারের বিরুদ্ধে কথা বলছি সেটাও আমার ফান্ডামেন্টাল রাইটস, গণতান্ত্রিক অধিকার। আমি যতক্ষণ না পর্যন্ত কোনো আইন ভঙ্গ করছি, কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি, ততক্ষণ পর্যন্ত এই গণতন্ত্রটাই আমাকে আমাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে। আর এই যে নাগরিকগুলো, এই নাগরিকদের ভোটার লিস্ট থেকে নাম কাটা চলে গিয়েছে, এরা সকলেই ভারতীয়, এরা বলছে এরা বৈধ নাগরিক, কিন্তু যেভাবে তাদের নাম কাটা চলে গিয়েছে তারা আগামী দিনে নাম তুলতে চাইছে এবং ট্রাইব্যুনালের মাধ্যমে হিয়ারিং অত্যন্ত স্লো গতিতে চলছে। তাই জন্য তারা প্রতিবাদ করছে, আন্দোলন করছে। না তারা বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে, না তারা কোনো স্থানীয় নেতার বিরুদ্ধে আন্দোলন করছে, শুধুমাত্র তাদের গণতান্ত্রিক অধিকার যাতে তারা ফিরে পায় তার জন্য আন্দোলন করছে। আর সেখানে এতগুলো মানুষ তারা ছুটে এসে তাদের আন্দোলনকে ভঙ্গ করতে চাইছে প্রকাশ্যে। আপনারা দেখলেন এটা কোচবিহার একের ঘটনা। আমি আপনাদেরকে দেখাবো রাহুল গান্ধী, ভারতবর্ষের বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা, একটি ভবিষ্যৎবাণী করেছেন। কি সেই ভবিষ্যৎবাণী? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তার ভবিষ্যৎবাণী শুনুন। आप लिख के ले लो, आप लिख के ले लो, ये जो नरेंद्र मोदी है, जो आज हिंदुस्तान के प्रधानमंत्री हैं, ये टिक नहीं पाएंगे क्योंकि जनता में इतना गुस्सा है। आपको जितने इलेक्शन चोरी करने कर लो, मगर अंत में जो जनता की सच्चाई है, जनता में जो गुस्सा है, उसका सामना आपको करना पड़ेगा। और जनता डिसाइड करती है हिंदुस्तान में क्या होगा। आप देख लेना। বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি কিন্তু এর আগে বহু ভবিষ্যৎবাণী করেছেন এবং সেগুলো কিন্তু সত্যও প্রমাণিত হয়েছে। রাহুল গান্ধী এই যে জিএসটি নিয়ে ভারতের অর্থনীতিকে ভুগতে হবে কিংবা এই নোটবন্দি নিয়েও ভারতবর্ষের অর্থনীতি কার্যত তলানিতে চলে যাবে, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা সত্য হয়েছে। বিভিন্ন জায়গায় ভোট যেভাবে কারচুপি হয়েছে সেটাও তিনি সামনে এনেছিলেন, গোটা ভারতবর্ষ দেখেছিল। আমেরিকার বিরুদ্ধে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বক্তব্য দিতে পারছেন না, কেন পারছেন না সেটাও কিন্তু তিনি বারবার দেখিয়েছেন ভারতবাসীকে। আর এইবারে তিনি নতুন বক্তব্য করলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কিন্তু টিকতে পারবেন না আগামী 2029 সাল পর্যন্ত। কেন বলছেন এই কথা? তিনি বলছেন মানুষের মধ্যে নাকি যথেষ্ট পরিমাণে ক্ষোভ জন্মেছে, কিন্তু বিজেপি তো বিভিন্ন রাজ্যে জিতে আসছে, প্রায় 20টা 21টা রাজ্যে তারা জয়লাভ করছে। কিন্তু রাহুল গান্ধী এটাও বলছেন যে যতই তারা জয়লাভ করুন, মানুষের মনের মধ্যে একটা কিন্তু ক্ষোভ জন্মেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নাকি আগামী 5 বছর নিজের যে টার্ম রয়েছে সেটা কমপ্লিট করতে পারবেন না। দেখা যাক তার ভবিষ্যৎবাণী সত্য হয় নাকি রাহুল গান্ধীরই রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায়, সে তো সমস্ত কিছু আগামী দিনে দেখা যাবে। আজকের এপিসোডটি এই পর্যন্তই রইল। আপনারা ভিডিও পছন্দ হলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। বলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।